আবিরের স্প্যারো। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ২৩। তুমি যেহেতু বনুকে ভালোবাসো, হয়তো আমার বোনকে ভালো রাখবে। একটা মাত্র বোন, চোখের আড়াল হওয়ার থেকে সারা জীবন আমার সামনে থাকুক, এই ভেবে আমি তোমার সব পাগলামিতে সায় দিয়েছি। যা বলেছ তাই করেছি। এই ভাবনায় যদি আমার ভুল হয়, তবে এই ভুলের শাস্তিস্বরূপ আমি তোমার বিরুদ্ধে যেতেও রাজি আছি। আমি সবকিছু মেনে নিতে পারলেও আমার বোনের চোখের পানি আমি তানভীর কখনোই সহ্য করব না। নিজের জীবন যেথায় সুখী থাক, আমি আমার বোনের কষ্ট মানতে পারবো না। তুমি আজ অবধি যা বলেছ, যেভাবে বলেছ, আমি সব অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু আর না। সেদিন তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না। তুমি কোনো কারণে রাগ করেছ, সেটা বুঝতে পেরে বাড়তি কোনো কথাই বলিনি। কিন্তু সেই রাগ কতদিন? তোমার রাগের প্রভাব আমার বোনটার উপর দিয়ে কিভাবে যাচ্ছে তুমি বুঝতে পারছো? তুমি একবার ওর দিকে চেয়ে দেখেছ? চাইবে কেন? তোমার কাছে তো রাগটাই সব। কাছের মানুষ দূরে যাক, দুনিয়া উলটপালট হয়ে যাক, তোমার রাগটাই সব কিছু। আজ সামান্য বিষয় নিয়ে আমার বোনের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছ। বিয়ের পর কি করবে তুমি? রাগ উঠলে চিকিৎসা করবে? হাত তুলবে আমার বোনের উপর, নাকি অন্য কোনো নারীতেও আসক্ত হবে? তখন সারাটা জীবন আমার আফসোস করতে হবে। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। থাক ভাই, আমি সহজ সরল মানুষ, এত ঝামেলায় জড়াতে চাই না। তোমার কাছে আমার বোন মূল্যহীন হতে পারে, কিন্তু আমার বোন আমার পৃথিবী। তোমাকে পেয়ে ক্ষণিকের জন্য খুশি হওয়ার চেয়ে কিছুদিন কেঁদে সারা জীবন ভালো থাকা শ্রেয়। তুমি তোমার রাগ নিয়ে থাকো, আমার বোনের সুন্দর জীবনটা আর ধ্বংস করো না প্লিজ। আমাদের মন ভালো, কিন্তু ভাগ্য খারাপ, এই ভেবেই না হয় জীবন পার করে দিব। তানভীর থামল। আবির এতক্ষণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। কথা শেষ হতেই উঠে দাঁড়ালো। চুলগুলো ঠিক করতে করতে গুরুগম্ভীর কণ্ঠে বলল, মেঘকে আমার থেকে কেড়ে নেওয়ার কথা ভাবলে আমি ভুলে যাব তুমি মেঘের ভাই। আবির দীর্ঘ পায়ে রুম থেকে বেরিয়ে গেল। তানভীর নিস্তব্ধ হয়ে বসে আছে। ছেলেরা সহজে কাঁদতে পারে না, নয়তো আজ তানভীর চিৎকার করে কাঁদত। সেই কান্নায় মনের ভেতর জমে থাকা সব কষ্টগুলো নিঃশেষ হয়ে যেত। আবির সরাসরি বসার ঘরে চলে গেল। আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান বসে কথা বলছিলেন। আবির নিঃশব্দে গিয়ে সোফায় বসল। মাটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে মৃদুস্বরে জানতে চাইল, কিছু বলবে? আবির আব্বুর দিকে তাকালো। শ্যামবর্ণের চেহারা আজ ভীষণ কালো দেখাচ্ছে। আলী আহমদ খান ছেলের মুখের দিকে তাকিয়ে আঁতকে উঠলেন। আতঙ্কিত কণ্ঠে শুধালেন, কিছু হয়েছে আবির? আলী আহমদ খানের আতঙ্কিত কণ্ঠে শুনে বাকি দুই ভাইও আবিরের দিকে মনোযোগ দিলেন। আবির মলিন কণ্ঠে বলল, আমার কিছু বলার আছে আব্বু। হ্যাঁ বলো। আমি এত বছর দূরে থেকে বুঝেছি প্রিয় মানুষদের থেকে দূরে থাকা কতটা কষ্টদায়ক। ফিরে এসো তাই দেখছি। এভাবে যে যার সংসার নিয়ে আলাদা হয়ে গেলে আমাদের সন্ধিকুঞ্জের কি হবে? অনেক তো হলো দূরত্ব, এবার এই দূরত্বের অবসান হওয়া দরকার। তাই আমি চাই আমরা সবাই আবার আমাদের খানবাড়িতে ফিরে যাই। কাকামণি চাকরি ট্রান্সফার করে ঢাকায় আসার চেষ্টা করবে। মিম আদি কাকামণি ততদিন আমাদের সাথেই থাকবে। চাচ্চুরাও ভাড়া বাসা ছেড়ে আমাদের বাসায় ফিরে আসবেন। আমার বাড়ি তার বাড়ি বলতে কোনো শব্দ থাকবে না। আমাদের বাড়ি হবে যেখানে আমাদের সবার সমান অধিকার থাকবে। আব্বু আম্মুকেও একা রাখতে চাই না। প্রয়োজনে ঈদের ছুটি বা স্পেশাল কোনো অনুষ্ঠানে বাড়িতে এলাম। নিজেদের মধ্যে দূরত্ব আর ভালো লাগছে না। আবির কথাগুলো বলে চাপা নিঃশ্বাস ছাড়ল। মোজাম্মেল খান বললেন, বাসা থেকে মেঘের ভার্সিটি দূরে হয়ে যাবে। আমি আছি, তানভীর আছে, আমরা দিয়ে আসব। প্রয়োজনে গাড়ি দিয়ে যাবে। তাই বলে অমন পায়রার খোপের মতো ঘরে থাকবে? দুদিনেই আমার দম বন্ধ করে আসছিল। আপনারা এতদিন যাবৎ কিভাবে আছেন আমি জানি না। মোজাম্মেল খান ধীর গলায় বললেন, ভাড়া বাসায় এমনই হয়। আমি আমার প্রস্তাব রাখলাম, এবার আপনারা ভেবে দেখুন কি করবেন। আলী আহমদ খান আদিকে ডেকে বললেন, মিম, মেঘ আর তানভীরকে ডাকার জন্য। বাড়ির মহিলাদেরও ডাকা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সবাই উপস্থিত হলো। আলী আহমদ খান সবার সামনে কথাটা বললেন। তানভীর কথাটা শুনেই আবিরের দিকে তাকালো। মেঘ এক নজর দেখে নরম স্বরে বলল, আমি যেখানে আছি সেখানেই ভালো আছি, তবে আব্বু আম্মু চাইলে অবশ্যই খানবাড়িতে থাকতে পারেন। সেক্ষেত্রে আমি হোস্টেলে চলে যাব। আবিরের চাউনিতে রুষ্ঠা, ক্রোধের অনলে দু চোখ লাল হয়ে যাচ্ছে। রাগের শরীর কাঁপছে। রাগ নিয়ন্ত্রণ করতে দাঁতে দাঁত চেপে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তানভীর তখনও আবিরকেই দেখছে। আলী আহমদ খান বলে উঠলেন,
তা হয় না, আমাদের বাড়ির মেয়ে হোস্টেলে থাকবে, এটা ভালো দেখায় না। তানভীর মলিন হেসে বলল, ভার্সিটির হোস্টেলে তেমন কোনো সমস্যা নেই, বনু ভালো থাকবে ওখানে। তানভীরের কথায় আবিরের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগের মাত্রা তীব্র থেকেও তীব্রতর হচ্ছে। আব্বুর উত্তরের তোয়াক্কা না করে শক্ত কণ্ঠে আবির বলল, চারজন এক হলে যদি বাকি দুজন দূরে সরে যেতে চায় তবে এই কাছে আসার কোনো প্রয়োজন নেই। দরকার হলে আমি নিজেই দূরে চলে যাব, তবুও আপনারা ভালো থাকুন। আবির ঝড়ের বেগে রুম থেকে বেরিয়ে গেল। সবাই হতবাক হয়ে আছে। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে শুধালেন, আবিরের কি হয়েছে তানভীর? তেমন কিছু না, হুট করে রেগে যাওয়ার ছেলে তো আবির না, অবশ্যই কিছু হয়েছে। তানভীরের সাদাসিধা জবাব। আমি কি বলবো? তোমরা কি ঝগড়া করেছ? না, ঝগড়া করার স্বভাব আমাদের নেই। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবিরের রাগ করার কারণ মেঘ বেশ বুঝতে পারছে, কিন্তু তানভীরের বিষয়টা খটকা লাগছে। মেঘ ভার্সিটিতে ভর্তি হওয়ার পর এমনকি মিষ্টিদের সাথে বন্ধুত্বের পরপর বেশ কয়েকবার হোস্টেলে যাওয়ার কথা বলেছিল, কিন্তু তানভীর তখন একদমই রাজি ছিল না। সে হোস্টেলের কথা শুনতেই পারত না। অথচ আজ মেঘের সাপোর্টে চলে গেল, এটা কিভাবে সম্ভব? এদিকে তানভীরের মেজাজ খুব খারাপ। সে খুব করে চাইছে আবির আর মেঘকে দূরে সরিয়ে দিতে, কারণ মেঘের কান্না তার পক্ষে সহ্য করা সম্ভব না। আবির ছোট থেকেই রাগী। যেভাবে খুব কম সময়ে মানুষের মন জয় করে নিতে পারে, তেমনি ভাবে রাগে সবকিছু ধ্বংসও করে দিতে পারে। সব জায়গাতে রাগ দেখায় না, একবার রেগে গেলে কাউকে সহজে ছাড়ও দেয় না। তানভীরের সাথে কয়েকবার টুকটাক ঝামেলা হয়েছে, কিন্তু মেঘের কথা ভেবে আবির বা তানভীর নিজেদের ভুল বোঝাবুঝি বাদ দিয়ে আবার মিলে গিয়েছে। কিন্তু এবারেরটা ভিন্ন, কারণ এবার মূল কেন্দ্রবিন্দু মেঘ। একে একে মেঘ, মিম, তানভীর চলে গেল। এখন বড়রা আলোচনা করবেন। তানভীর আবিরের রুমের দিকে গেল, কিন্তু আবির রুমে নেই। বাড়ির আনাচে কানাচে কোথাও নেই। মেঘ নিজের রুমে গিয়ে ফোন হাতে নিয়ে বসে আছে। তানভীরকে কল করবে কিনা ভাবছে। কয়েক মিনিট পর বুকে সাহস নিয়ে কল করলো, কিন্তু আবিরের ফোন বন্ধ। পরপর 5টা কল দিল, কিন্তু ফোন বন্ধ। সারাদিন কেটে গেল, আবির এখনও নিরুদ্দেশ। তানভীর রুমে বসে ফোন চাপছিল। হঠাৎ মেঘ রুমে ঢুকলো, মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া, আবির ভাই কোথায়? জানি না, সকাল থেকে কতগুলো কল দিয়েছি, কিন্তু ফোন বন্ধ। তানভীর মেঘের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ব্যাগ গুছিয়েছিস? না। ব্যাগ গোছাতে যা, সকাল সকাল বের হব। কাল যে বললে দুপুরে যাবে। আমার কাজ আছে, বিকেলের আগে যেতে হবে। মেঘ ব্যাগ গুছাতে চলে গেল। দুটো জামা ভাঁজ করতেই মাহিন এসে দরজায় দাঁড়ালো। মেঘকে দেখে বলল, মেঘাপু, তোমরা নাকি কাল চলে যাবে? হ্যাঁ। তোকে কে বলল? আবির ভাইয়া। মেঘ চমকে তাকালো, উত্তেজিত কণ্ঠে শুধালো, আবির ভাইয়া কোথায়? একা একা খালপাড়ে বসে আছে। অনেকক্ষণ যাবৎ বসেছিল, এখনও আছে কিনা জানি না। মেঘ নিজের ব্যাগ থেকে একটা চকলেট বের করে মাহিনকে দিল। মাহিন সঙ্গে সঙ্গে আদি আর মিমের সাথে দেখা করতে গেল। মেঘ চুপি চুপি হাঁটা শুরু করলো। সন্ধ্যার অনেকটা পর হয়ে গেছে, বাইরে অন্ধকার হয়ে এসেছে। তারপরও বুকে সাহস নিয়ে মেঘ খালপাড়ে চলে গেল। আবছা আধারে দূর থেকে আবিরকে স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ মুচকি হেসে ছুটে গেল। আবিরের কাছে যেতেই হাঁটার গতি কমালো। পা টিপে টিপে আবিরের পাশে গিয়ে ধপ করে বসে পড়ল। আবির মেঘকে দেখে দূরে সরতে চাইল, কিন্তু মেঘ একদম গা ঘেঁষে বসল। আবিরের হাতের ভেতর দিয়ে নিজের হাতটা রেখে শক্ত করে হাতটা আঁকড়ে ধরল। আবির নীরবে মেঘের কাণ্ড দেখছে। মেঘ আবিরের হাতের উপর নিজের হাতটা রাখল। একে একে আবিরের প্রতিটা আঙুলের মাঝে নিজের ছোট ছোট আঙুলগুলো রাখল। অতঃপর মোলায়েম কণ্ঠে শুধালো, কোথায় ছিলেন সারাদিন? মেয়ে খুঁজতে গিয়েছিলাম। কেন? আবির গুরুভার কণ্ঠে বলল, আমার তো চরিত্রে সমস্যা, মন এক জায়গায় স্থির থাকে না, তাই সময় থাকতে অন্য মেয়ে খুঁজতে গিয়েছিলাম। মজা করছেন? তুই কি আমার বেআইন হস? মেঘ মিষ্টি হেসে জবাব দিল, হতেও পারি। আবির আর চোখে তাকিয়ে প্রশ্ন করল, কিভাবে? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধীরস্থির কণ্ঠে বলল, যেমন ধরুন আপনার ভবিষ্যৎ ছেলেমেয়ের সাথে আমার মেয়ে ছেলের বিয়ে দিয়ে দিলেই সব ঠিকঠাক, মানে আমি আপনি বেআইন হয়ে গেলাম। আবির সূক্ষ্মনেত্রে তাকিয়ে ফুস করে শ্বাস ফেলল। ছেলেমেয়ে হওয়া পর্যন্ত ধৈর্য আমার হবে না, তার আগেই আমার না হতে পারা বেআইনকে নিয়ে পালিয়ে যাব। কোথায় পালাবেন? যেদিকে দু চোখ যায় চলে যাব। তুই এখানে এসেছিস কেন? আপনাকে দেখতে। আমাকে দেখতে হবে না, তুই হোস্টেলে যাওয়ার বন্দোবস্ত কর, আর আমি আমার জায়গায়। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কোথায় যাবেন আপনি?
আবির উত্তর দিচ্ছে না। কয়েক মুহূর্ত চুপ থেকে আস্তে করে বলল, তোদের জীবন থেকে বহু দূরে, যত দূরে গেলে আমার নামটাও তোদের কানে আসবে না। আর যাওয়ার আগে সম্পর্ক এমনভাবে ছিন্ন করে যাব যেন আমার লাশ আইডেন্টিফাই করতেও কাউকে খুঁজে না পাওয়া যায়। মেঘ সরু চোখে তাকালো। আবিরের হাত ছেড়ে একটু দূরে সরে বসল। কণ্ঠস্বর খাদে নামিয়ে শীতল কণ্ঠে বলল, তবে আসলেনই কেন? আমার মনে আপনার জন্য কেন মায়া জন্মালেন? কেনই বা বারবার অনুভব করালেন আপনি আমাকে ভালোবাসেন? আমার প্রতি এত অধিকার দেখালেন কেন? আমি চাওয়ার আগেই সব কিছু দিয়ে দেন কেন? সবার মধ্যে আমাকেই কেন এত আগলে রেখেছেন? আমি তো আপনার জীবন চাইনি। আপনি আমার জীবনে এসেছেন, আমাকে কষ্ট দিয়ে নিজেই চলে যাওয়ার কথা বলছেন। আবির নিরুত্তর। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। পুনরায় আবিরের হাতের উপর হাত রেখে নিরেট কণ্ঠে শুধালো, আপনি এমন কেন? কেমন? বুক ফাটে তবু মুখ ফুটে না, এই স্বভাব তো মেয়েদের হয়। আপনার কেন এই বদভ্যাস? আবির ধীরকণ্ঠে বলল, অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়িতে যা, তোর ভাই তোকে খুঁজবে। আমাকে না পেলে অবশ্যই আপনাকে কল দিবে। তখন আপনি বলবেন আমি হারিয়ে গেছি। মেঘ বসা থেকে উঠতে গেল। আবির সহসা মেঘের হাত ধরে ফেলল। গম্ভীর কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছিস? সে আপনার জেনে কাজ নেই। আপনি থাকুন আপনার রাগ নিয়ে। আমি তাদের সাথে তাদের দেশে চলে যাব। প্রয়োজনে তাদের সাথে বন্ধুত্ব করে নিব, তবু আপনার মতো রাগী মানুষের সাথে থাকব না। ছেড়ে দেন, চলে যাব। আবির একটা টানে মেঘকে বসিয়ে দিল। হাঁটুর উপর ভর দিয়ে সোজা হওয়ার চেষ্টা করল। মেঘ নিভু নিভু চোখে তাকাচ্ছে। আবির খানিক ঝুঁকতেই মেঘ পাথর বনে গেল। মস্তিষ্ক জুড়ে চিন্তারা ঘুরপাক খাচ্ছে। আবির মেঘের হাতটা টেনে আলতোভাবে নিজের বুকের উপর রাখল। আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল। ঠোঁটের কোণে সিক্ত হাসি ঝুলিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই আমার কাছে আসলে আমি এলোমেলো হয়ে যাই। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। কি বলতে কি বলে ফেলি নিজেও বুঝতে পারি না। তোর কাজল টানা চোখ আমার মনে বেকুলতা সৃষ্টি করে। তোর শতরাগ অভিমান আমি মাথা পেতে নিব, কিন্তু আমার থেকে দূরে যেতে চাইলে খুন করে ফেলব। আবিরের ঠান্ডা হুমকিতে আজ ভয় পেল না মেঘ, বরং মন শান্ত হয়ে গেছে। আবিরের আচরণ কিছুদিনের নীরবতায় মেঘের মনের আকাশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। সেই আকাশের বিদ্যুৎ চমকানো আজ থেমে গেছে, একদম নিশ্চুপ হয়ে গেছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবিরের দৃষ্টি কেমন যেন নেশালো। দুচোখ মায়াবী এক জাল বিছিয়ে রেখেছে। মনের ভেতর লোকানো অভিমানেরা ভালোবাসায় রূপ নিয়েছে। চাওয়া পাওয়াগুলো শূন্যতায় ভাসছে। মেঘ আচমকা ভ্রু নাচালো, মুচকি হেসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার লজ্জা লাগছে। আবির মৃদু হেসে চোখ সরিয়ে নিল। ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, কোনো অঘটন ঘটার আগে বাড়ি চলে যা। আমি খারাপ লুচ্চা, যখন যা খুশি করে ফেলতে পারি। তারপর কিছু হয়ে গেলে আমার চরিত্রের দোষ দিবি। মেঘ চোখ বড় করে তাকিয়েই আছে। আবির চাপা নিঃশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল, যেতে বললাম তো। মেঘ উঠতে নিল। হঠাৎ আবিরের গালে নজর পড়ল। অল্প আলোতে খোঁচা খোঁচা দাড়িগুলো খুব আকৃষ্ট। মেঘ শুকনো গলায় ঢোক গিলল। কিছু একটা ভেবে মুচকি হাসল। আচমকা এক হাতে আবিরের থুতনিতে, অন্য হাতে আবিরের ঘাড় আঁকড়ে ধরল। অকস্মাৎ মেঘের স্নিগ্ধ ঠোঁটজোড়া আবিরের গাল স্পর্শ করল। জীবনে প্রথমবারের মতো মেঘের মনে বসন্ত, শ্রাবণ, হেমন্তরা একসাথে দোলা দিচ্ছে। আবির কিংকর্তব্য বিমূঢ়। মেঘের এমন কাণ্ডে আশ্চর্যের চূড়ায় পৌঁছে গেছে। শরীর জুড়ে অজানা শিহরণ বইছে। আবিরের যৌবনের প্রথম ভালোবাসা মেঘ। মেঘকে নিয়ে কত শত কোটি স্বপ্ন দেখেছে, সেই হিসেব নেই। কল্পনায় কত চুমু খেয়েছে, কিন্তু বাস্তবে অসম্ভব। মেঘের দিকে যতবার তাকিয়েছে ততবারই ইচ্ছে করে ফট করে চুমু খেয়ে নিতে। কিন্তু মেঘ যে বড্ড বেশি অভিমানী। বাজে ছেলে ভেবে কথা বলা বন্ধ করে দিলে কি হবে? এই ভয়ে কাছে এসেও আসতে পারেনি। নিজের উপর নিয়ন্ত্রণ হারালেও কখনো বুঝতে দেয়নি মেঘকে। সেই মেঘ কিনা আজ এমন কাণ্ড করে বসল। আবিরের হৃৎস্পন্দনের গতি তীব্র, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। আবিরের দাড়িগুলো মেঘের নরম গালে খোঁচা দিচ্ছে। এতেও মনোযোগ সরছে না মেঘের। দু চোখ বন্ধ করে রেখেছে। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। হঠাৎ আবিরকে ছেড়ে এক দৌড়ে দূরে সরে গেল মেঘ। আবিরের ঘোর কাটল। ঘাড় ঘুরিয়ে তাকালো। বসা থেকে উঠতে উঠতে চেঁচালো, এটা কি হলো? মেঘ জবাবে বলল, আপনিই বলেছিলেন সঙ্গদোষে লোহা ভাসে। আপনার সাথে মিশতে মিশতে আমিও চরিত্রহীনা হয়ে যাচ্ছি। এবার বোধহয় ঠিকঠাক ম্যাচ হবে। চরিত্রহীন প্লাস চরিত্রহীনা ইকুয়াল চারিত্রিক সনদপত্র। আবির তপ্তস্বরে ডাকল, মেঘ শুনে যা। জি না আবির ভাই, আমি এত বোকা না। আপনার ভালোবাসা পেতে একটু একটু বোকা সেজে ঘুরতে ভালো লাগে।
আবির দীর্ঘশ্বাস ফেলে গানের সুর টান দিল। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, তুমি দেখিয়াও দেখলা না, শুনিয়াও শুনলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। মেঘ দূর থেকে ফিক করে হেসে দিল। আবির দুকদম এগুতেই মেঘ এক দৌড়ে বাড়ির দিকে ছুটল। আবির সেদিকে তাকিয়ে মুচকি হাসল। চলবে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।